10 মানি মিস্টেক ইউ মাস্ট অ্যাভয়েড ইন ইউর 40s। বয়স 40-এর কোটায় হলে এই 10টা মিস্টেক কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দেখুন, যখন আপনার বয়স 20 বা 30-এর কোটায় থাকে সেই সময় আপনার রেসপন্সিবিলিটি কম থাকে এবং আপনার হাতেও যথেষ্ট সময় বেশি থাকে। তো এই কারণে যদি আপনি ছোটোখাটো কিছু ভুল করেও থাকেন সেই ভুলটা রিকভার করার সময় আপনার কাছে থাকে। কিন্তু যখন বয়স 40-এর কোটায় এসে যাচ্ছে তখন কিন্তু আপনার রেসপন্সিবিলিটি বেশি থাকে। আর তাছাড়া যদি একটা বড় ভুল করে ফেলেন সেই সময় সেই ভুলটাকে রিকভার করার সময়টাও কম থাকে। আর সেই কারণের জন্যই কিন্তু আপনার যে অর্থনৈতিক জীবন সেটা বিপর্যস্ত হয়ে যেতে পারে। তো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব এরকম 10টা পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। পয়েন্ট নাম্বার 1, কখনোই এটা ভাববেন না যে ইটস টু লেট। অনেক সময় কি হয়, যখন আপনার 40 বছর বয়স হয়ে যায় সেই সময় এসে আপনার মনে একটা রিগ্রেট ফিল হয়, যদি 20 বা 30-এর কোটায় গিয়ে এটা স্টার্ট করতাম তাহলে খুব ভালো হতো, এখন তো বুঝি খুব দেরি হয়ে গেল। এটা কিন্তু কখনোই ভাববেন না, কারণ একটা প্রবাদ আছে ইংরেজিতে, দি বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ ইয়েস্টারডে অ্যান্ড দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে। অর্থাৎ অতীতে যে সময়টা পেরিয়ে গেছে সেটার জন্য চিন্তা না করে আপনাকে কি করতে হবে, বর্তমান যে সময়টা আছে সেটাকে সঠিক ব্যবহার করতে হবে। আপনার হাতে এখনও 20-25 বছর বয়স আছে এবং এই সময়টা যথেষ্ট আপনার ফিনান্সিয়াল লাইফটাকে ঠিক করার জন্য। সুতরাং অতীতের কথা না ভেবে আপনি বর্তমানের উপর ফোকাস করুন এবং সবথেকে বড় কথা অ্যাকশান নিন। আজ থেকেই শুরু করুন। দেখুন, ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে কিন্তু আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারবেন। এইবার আসছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2টা হলো পয়েন্ট নাম্বার 1-এরই একটা এক্সটেনশন। আমি আগেই বলেছি যে 40-এর কোটায় এসে অনেকের মনে হতে পারে যে বুঝি খুব লেট হয়ে গেল, আর এই চিন্তা থেকেই এই ভুলটা হয়। তারা কি করেন, তারা ভাবেন যে আমি যে সময়টা নষ্ট করে ফেলেছি সেটা আমাকে মেকআপ করতে হবে। আর এইটা মেকআপ করতে গিয়ে তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি খুব হাই রিস্ক অ্যাসেটেতে ইনভেস্ট করতে শুরু করেন। যে অ্যাসেটগুলো সম্বন্ধে তাদের নলেজ থাকে না সেই অ্যাসেটগুলোতেও তারা ইনভেস্ট করতে শুরু করেন এবং একটা বড় বিপদের সম্মুখীন হবার চান্স থাকে। তো আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যে আপনি এমন কোনো অ্যাসেটে ইনভেস্ট করবেন না যেটা কি হাই রিস্কি এবং আপনি যে সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানেন না। আবার ঠিক উল্টোটাও হতে পারে। অনেক ক্ষেত্রে এটাও ভাবতে পারেন অনেকে যে এবার তো 40-এর কোটায় এসে গেছে, এবার সেফ খেলতে হবে, সুতরাং তারা এমন অ্যাসেটে ইনভেস্ট করবে যেটা কিনা ফিক্সড রিটার্ন তো দেবে কিন্তু তাদের রিটার্নটা খুব কম। সেটাও কিন্তু তাদের ফিনান্সিয়াল লাইফের জন্য খারাপ। তো আমাকে কি করতে হবে, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে। আমাকে ইকুইটি, ডেট এই দু ধরনের ইনস্ট্রুমেন্টেই ইনভেস্ট করতে হবে। এর জন্য একটা পপুলার ফর্মুলা আছে, আপনি অবশ্যই শুনে থাকবেন, 100 - রুল। এবং সেই রুল অনুসারে যদি আমি ভাবি তাহলে সেক্ষেত্রে আপনার ইকুইটি বা ইকুইটি রিলেটেড অ্যাসেটে আপনি 60% ইনভেস্ট করতে পারেন এবং 40% আপনি ডেট বা ডেট রিলেটেড অ্যাসেটে ইনভেস্ট করতে পারেন। এবার আসছে মিস্টেক নাম্বার 3। দেখুন, মিস্টেক নাম্বার 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অধিকাংশ মানুষের জীবনেই কিন্তু এটা ঘটে থাকে। সেটা কীরকম, যখনই আপনি 40-এর কোটায় আসছেন সেই সময় কিন্তু আপনার কেরিয়ারের পিক টাইমে আপনি থাকেন এবং আপনার ইনকাম যেটা সেটাও কিন্তু হায়েস্ট লেভেলে থাকে। সেই কারণের জন্য কী হয় যে আপনার মনে একটা টেম্পটেশন হয় আরও বেশি বেশি খরচা করে ফেলার, আরও বড় বাড়ি কিনতে হবে, লাক্সারি কার কিনতে হবে, ল্যাভিশ ভেকেশন হবে এবং বিভিন্ন ধরনের ভ্যানিটি আইটেম কিনতে হবে। এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। ডোন্ট বি এ ভিকটিম অফ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আপনাকে কিন্তু সবসময় এটা চেক রাখতে হবে আপনার যে লাইফস্টাইল এক্সপেন্সটা সেটা যখনই আপনার কন্ট্রোলের বাইরে না চলে যায়। এরপরে আসছে মিস্টেক নাম্বার 4। মিস্টেক নাম্বার 4টা মিস্টেক নাম্বার 3-রই একটা এক্সটেনশন। আমি আগেই বলেছিলাম যে এই সময় বড় বাড়ি কেনার ইচ্ছে হয়। এটা দেখা যায় যে যখনই আপনি ভালো টাকা ইনকাম করছেন সেই সময় আপনার মনে একটা ফিলিং হতে শুরু করে আপনার পুরনো বাড়িটা বোধহয় ছোট হয়ে গেল। আপনি যে বাথরুমটা আগে ইউজ করতেন এখন মনে হয় যে বাথরুমটা খুব আউটডেটেড হয়ে গেছে, নতুন করে টাইলস লাগাতে হবে, মডিউলার কিচেন না হলে বুঝি আর চলবেই না। এই যে টেম্পটেশনগুলো এগুলো কিন্তু শুরু হয়ে যায়। আর এক্ষেত্রে দেখা যায় কি যে একটা বড় রকমের খরচা কিন্তু এখান থেকে হয়ে যায়। দেখুন, বড় বাড়ি যখনই আপনি কিনছেন তখনই কিন্তু আপনাকে বেশি ইএমআই দিতে হবে, বেশি ইউটিলিটি বিল আসবে, হায়ার মেনটেনেন্স কস্ট আসবে, প্রপার্টি ট্যাক্স বেশি লাগবে, এইগুলো কিন্তু সবই হবে। আর যখনই এই বেশি বেশি টাকা খরচা হবে সেই টাকাটা কিন্তু অন্য জায়গায় আপনার কম্পেনসেট হবে। সেটা হতে পারে আপনার চাইল্ডের এডুকেশনের জন্য যে টাকাটা আপনার করার দরকার ছিল সেখান থেকে কম্পেনসেট করতে হবে, অথবা আপনার হেলথে কম্প্রোমাইজ করতে হবে, অথবা এমন হতে পারে যে আপনার রিটায়ারমেন্ট সেভিং সেটার উপর কম্প্রোমাইজ করতে হবে। তো এইটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এইগুলোকে কম্প্রোমাইজ করে কিন্তু আপনি ওইটা করতে যাবেন না। হেলথের কথা যখন উঠলই তখন আমার পরের যে মিস্টেকটার কথা বলবো সেটা হেলথ রিলেটেড। তো এই সময় এসে কি হয়, আমরা আমাদের জব নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই অথবা ফ্যামিলি, চিলড্রেন এইগুলোকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই এবং আমরা হেলথের পিছনে সময় দিই না। এই যে আমরা হেলথটাকে নেগলেক্ট করে যাচ্ছি এটা কিন্তু একটা বড় এফেক্ট পড়তে পারে। সুনার অর লেটার আপনি কিন্তু দেখবেন যে এই হেলথ আপনার কিন্তু একটা বড় রকমের প্রবলেম ক্রিয়েট করবে। দেখুন, হেলথ খারাপ হলে আপনি ভালোভাবে থাকতে পারবেন না, এটা তো ঠিক কথাই, কিন্তু এর একটা ফিনান্সিয়াল ইমপ্লিকেশানও আছে। বর্তমান সময়ে মেডিকেল কস্ট এক্সপোনেনশিয়ালি বাড়ছে। সুতরাং আপনি যদি আজকে হেলথের উপর ইনভেস্ট করেন
তাহলে কি হবে, আপনি ভবিষ্যতে যে পোটেনশিয়াল হেলথ এক্সপেন্স সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু আপনার মাথাতে অবশ্যই রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং আমরা ইমোশনাল হয়ে কিন্তু এই কাজটাই করে ফেলি। সেটা কি, দেখুন আমরা কি করি, আমরা আমাদের হেলথ এবং রিটায়ারমেন্টের সেভিংয়ের যেটা আছে এইটার উপর আমরা চাইল্ডের এডুকেশনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি। আপনি হয়তো বলবেন যে আপনি কি সেলফিশের মতো কথা বলছেন, চাইল্ডের এডুকেশনের জন্য ভাবতে হবে না? অবশ্যই ভাবতে হবে, কিন্তু আপনাকে এটাও সাথে ভাবতে হবে যে আপনি সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন কিনা। ইমোশনের বসেতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আপনি আপনার সন্তানকে প্রাইভেট স্কুলে ভর্তি করছেন, যেটা কিনা আপনি এফোর্ডই করতে পারবেন না, কিন্তু তবু আপনি করছেন যে বেটার এডুকেশন হবে প্রাইভেট স্কুলে। আমি মানছি প্রাইভেট স্কুলে বেটার এডুকেশন হতেই পারে, কিন্তু এটা কখনোই ভাববেন না যে পাবলিক স্কুলে একদম খারাপ শিক্ষা হয়। এখানেও যথেষ্ট ভালো শিক্ষা হয়। আমি নিজে পাবলিক স্কুলে পড়েছি এবং আমি আমার জানাশোনা অনেক মানুষকে জানি যারা কেরিয়ারে সাকসেসফুল এবং তারা পাবলিক স্কুল থেকে যারা এডুকেশন নিয়েছে। এরপরের যে পয়েন্টটা আসছে সেটাকে আমি যে আগে যে পয়েন্টটা বলেছিলাম তার ঠিক উল্টোটা, অর্থাৎ অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেই তাদের সন্তানের এডুকেশনের জন্য কোনো সেভিংই করেন না। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে আপনি অবশ্যই পাবলিক স্কুলে পড়াশোনা করতে পারেন, সেক্ষেত্রে আপনার এডুকেশন কস্ট অবশ্যই কম হবে। কিন্তু হায়ার লেভেলে যখন আপনি যাচ্ছেন, বিশেষ করে যখন কোনো আপনি প্রফেশনাল এডুকেশন নিচ্ছেন, সেটা মেডিকেল হতে পারে, আইআইটি আইএম হতে পারে, সেখানে কিন্তু আপনি গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যেখানেই যান না কেন আপনার পড়াশোনার কস্টটা কিন্তু বেশি হবে। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে এককালীন ওই এত পরিমাণ টাকা যদি আপনাকে বের করতে হয়, সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। তার জন্য এখন থেকে ব্যবস্থা নিতে হবে। এখন কিন্তু অল্প অল্প ইনভেস্টমেন্ট, আপনার চিলড্রেনের এডুকেশন পারপাসের জন্য অল্প অল্প ইনভেস্টমেন্টই কিন্তু আপনার একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করে দিতে পারে। সেই জন্য আপনাকে কী করতে হবে, গ্রোথ অ্যাসেটে ইনভেস্ট করতে হবে। মিউচুয়াল ফান্ড হতে পারে, বা ইটিএফ হতে পারে, ইন্ডেক্স ফান্ড হতে পারে, অথবা যদি আপনি একদমই সেফ খেলতে চান সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা ভালো অপশান হতে পারে। তো অল্প অল্প পরিমাণ টাকা আপনার চাইল্ডের জন্য আপনি সরিয়ে রাখুন, প্রতি মাসে করুন, এবং এটা অটোমেটেড করে ফেলুন যাতে আপনাকে এদিকে নজরই না রাখতে হয়। অটোমেটেড ব্যাংকের সাথে লিঙ্ক করে রাখবেন এবং অটোমেটিক্যালি এটা কাটতে থাকবে। আপনি জানতেও পারবেন না, অল্প অল্প টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, এবং তখন গিয়ে দেখবেন যে আপনি কত একটা ভালো কাজ করেছিলেন। আপনি নিজেকে নিজেই ধন্যবাদ দেবেন যে আপনি এই সময় এই স্টেপটা নিয়েছিলেন, সেই কারণের জন্য ওই সময়তে কিন্তু আপনাকে খুব একটা বড় টেনশন নিতে হয়নি। এর পরের যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইগনোরিং ডেট পেমেন্ট। অনেক সময় দেখা যায় কি এই সময়তে এসে আমাদের যে আগের লোনগুলো আছে সেগুলো তো ইগনোর করে যায় এবং তারপরে আরও লোন নিতে থাকি। কিছু কিছু লোন আছে যেটা আপনার বয়স 40-এর কোটায় হলে আপনাকে একদম মিটিয়ে ফেলতে হবে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের লোন, তারপরে আসছে বিভিন্ন ধরনের পার্সোনাল লোন, এডুকেশন লোন, কনজিউমার লোন। এইসব যে লোনগুলো আছে না, এইগুলো কিন্তু নন অ্যাকসেপ্টেবল। এগুলো অ্যাকসেপ্ট করাই যাবে না যে 40-এর কোটায় এসে থাকছে। যদি আগে থেকে থাকে সেইগুলোকে আগে মেটানোর ব্যবস্থা করুন, একটা প্ল্যান তৈরি করুন কীভাবে মেটাবেন। দরকার হলে আপনার স্পেন্ডিংটাকে কমান, কিন্তু ওটা মিটিয়ে ফেলুন। একটা লোন যেটাকে আমি অ্যালাউ করতে পারি সেটা হচ্ছে মর্টগেজ লোন, অর্থাৎ হাউস লোন, যেটা সেটা কি ইন্টারেস্ট রেটটাও কম থাকে, জেনারেলিটা বড় টেনিয়রের হয় এবং ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। তো সেই কারণের জন্য হোম লোনটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু বাকি যে লোনগুলো আছে না সেইগুলো কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, সেগুলোকে আপনাকে অবশ্যই মিটিয়ে ফেলতে হবে। এরপরে যে মিস্টেকটা আসে সেটা হলো যে আপনার যে এমার্জেন্সি ফান্ড আছে সেইটার উপর কিন্তু আপনার হাত পড়ছে। যখনই আপনার লাইফস্টাইল এক্সপেন্সটা বেড়ে যাবে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার ওই টাকা মেটানোর জন্য আপনি যে আপনার এমার্জেন্সি যে ফান্ড যেটা ক্রিয়েট করে রেখেছেন সেটাতেই হাত দিচ্ছেন, সেখান থেকে টাকা তুলছেন। এটা তো ভয়ঙ্কর ব্যাপার, কারণ এমার্জেন্সি ফান্ডটা এমার্জেন্সির জন্যই আছে, লাইফস্টাইল এক্সপেন্স করার জন্য নয়। মিনিমাম 6 মাসের আপনার যে খরচা, ওই 6 মাসের খরচাটা কিন্তু আপনাকে একটা লিকুইড ফান্ডে রাখতে হবে, এবং কোনোভাবেই সেই পরিমাণ টাকা কিন্তু অন্য কোনো পারপাসে আপনাকে ইউজ করা যাবে না। সেটা তখনই ইউজ করা যাবে যখন আপনার কোনো জব লস হয়ে গেল, অথবা বিরাট কোনো একটা মেডিকেল এক্সপেন্স বা এমার্জেন্সি তৈরি হলো, তখনই একমাত্র ওই টাকাটা খরচা করে যাবে। লাইফস্টাইল এক্সপেন্সের জন্য এই টাকাটা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু আপনি যখন যে বয়সে আছেন সেই বয়সেতে প্রতি মাসে আপনার যে খরচা হচ্ছে সেই খরচার 6 গুণ। 30 বছর বয়সে আপনার যে এমার্জেন্সি ফান্ডটা ছিল সেটা 30 বছরের সময়তে আপনার প্রতি মাসে যে খরচা হতো তার 6 গুণ ছিল। 40 বছর বয়সে গিয়ে আপনার খরচা বেড়ে গেছে এবং সেই খরচার 6 গুণ, সেটা কিন্তু দেখতে হবে। সুতরাং বয়সের সাথে এবং এক্সপেন্সের সাথে প্রপোর্শনেট হিসেব করে আপনাকে কিন্তু সেটা আপনার এমার্জেন্সি ফান্ডটাকে রাখতে হবে, এবং কোনোভাবেই সেই ফান্ডটাকে কিন্তু খরচা করা যাবে না। 10th যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে উই বিকেম কমপ্লাসেন্ট উইথ আওয়ার কেরিয়ার। এটা কি হয়, দেখা যায় যে বয়স যখন 20 বা 30-এর কোটায় থাকে সেই সময় কিন্তু আমরা অ্যাগ্রেসিভ থাকি, নতুন নতুন জব খোঁজার জন্য চেষ্টা করি, কোম্পানি চেঞ্জ করি, স্কিলটাকে বাড়াই, এনহ্যান্স করি যাতে আরও ভালো জব পেতে পারি। কিন্তু 40-এর কোটায় গিয়ে দেখা যায় যে আমরা খুব রিল্যাক্সড হয়ে যায় এবং ওই জবেতেই থিতু হয়ে যায়। সেই কারণের জন্য কি পোটেন্সিয়ালি আমাদের আরও কেরিয়ারে অ্যাডভান্সমেন্ট হতে পারতো, সেইটাকে আমরা কিন্তু মিস করে ফেলি। তো আপনাকে যেটাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে নতুন নতুন স্কিল যেগুলো আসছে, মডার্ন স্কিল, সেগুলো অ্যাকোয়ার করতে হবে যাতে আপনি যে জবটা বর্তমানে করছেন সেই জবটাতে আরও বেশি ফ্লারিশ করতে পারেন, আরও নতুন কিছু স্কিল নিতে পারেন, ট্রেনিং নিতে পারেন, যেটার সাহায্যে আপনি আরও এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারেন, মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে পারেন। সেটার দিকে আপনাকে কিন্তু নজর দিতে হবে।
40-এর কোটায় গিয়ে একটা জিনিস দেখা যায় যে এই সময়তে আপনার টাকা পয়সা সবসময় একটা টানাটানি লেগে থাকে। এর পিছনে কারণ হচ্ছে যে আপনি পার্সোনাল ফাইন্যান্সের যে রুলগুলো আছে সেগুলো মেনে চলেন না। এবার আপনি যদি জানতে চান যে পার্সোনাল ফাইন্যান্সের 10টা রুল কী কী আছে যেটাকে ফলো করলে কিন্তু আপনার কোনোদিন টাকার অভাব হবে না, সেটা যদি দেখতে চান আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর এই যে মিউচুয়াল ফান্ডের কথা বললাম, সেই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি জানতে চান, সেরা মিউচুয়াল ফান্ড কোনটা সেটা যদি জানতে চান, তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।